নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আইপ্যাক তদন্তে বাধার রিপোর্ট ইডির। দিল্লিতে ইডির সদর দফতরে জোড়া রিপোর্ট জমা। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে হানা দেয় ইডি এবং তারপর এবার সেই তদন্তে বাধার রিপোর্ট জমা ইডির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। ঠিক কি খবর, কি রিপোর্ট জমা দিচ্ছে ইডি? ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল মূলত আইপ্যাকের অফিস এবং প্রত্যেকজনের যে বাড়ি, সেই বাড়ি থেকে যে কি বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং কি পরিস্থিতি হয়েছিল, এবং মূলত তদন্তকারী আধিকারিক যখন তল্লাশি অভিযান করে লাউডন স্ট্রিটের বাড়ি, সেই বাড়িতে তারা যখন প্রবেশ করে এবং তল্লাশি যখন চলছিল, তারা অভিযোগ করছে এবং অভিযোগপত্রে বা রিপোর্ট কার্ডে কিন্তু উল্লেখ করছে যে হেডকোয়ার্টারে গোটায় ফাইনাল যে রিপোর্ট, সেই রিপোর্ট পাঠানো হয়েছে এবং কি পরিস্থিতির সম্মুখীন বা বাধার সম্মুখীন তারা হয়েছিল, এই গোটা রিপোর্টে কিন্তু হেডকোয়ার্টারকে উল্লেখ করেছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট দেখার পরে দিল্লির যে উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু উচ্চ পর্যায়ে একটি বৈঠক করবে, পরবর্তী কি সিদ্ধান্ত নেবে আইপ্যাক যে তদন্ত মামলায়, সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তী গতিবিধি ঠিক করবে। এবং সেখানে উল্লেখ করা হচ্ছে মূলত ডিসি নিজে, অর্থাৎ এই ইডির অফিসার যখন ছিলেন সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু বাধা দিয়েছেন এবং তদন্তে বেশ কিছু কিন্তু সহযোগিতা বাধার সম্মুখীন করছিলেন। এবং বলা হচ্ছে রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে তিনি তদন্তকারী যে ইডি আধিকারিক ছিলেন তাদের পরিচয়পত্র দেখতে চেয়েছেন। এরপরে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছয়, তিনি কিন্তু নথি নিয়ে চলে যায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত সেই নথিগুলো, এমনটা উল্লেখ করা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে সল্টলেক সেক্টরে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে কিন্তু একই রকম তারা বাধার সম্মুখীন হয়েছে। প্রায় যখন সকাল থেকে তল্লাশি চলছিল, তারপরে আচমকা পুলিশের আধিকারিক বারবার তাদেরকে বাধা দিচ্ছিল তদন্তে। অন্যদিকে বলা হচ্ছে পুলিশ কমিশনার অন্যদিকে মুকেশ কুমার যেমন বিধাননগর, তিনি এবং রাজীব কুমার ডিজি তারা কিন্তু এসেছিলেন। তারা যখন কথা বলছিলেন সেই সময় কিন্তু তার দলেরই গুরুত্বপূর্ণ নথি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন এবং সেই নথি তিনি কিন্তু নিয়ে চলে যান। এই গোটা রিপোর্টে কাটে কিন্তু এমনটাই উল্লেখ করা হয়েছে, একদিকে আইপ্যাকের যে অফিস সেখানকার যেমন যা ঘটনা ঘটেছিল সেই রিপোর্ট তারা পেশ করেছে, অন্যদিকে দিল্লির হেডকোয়ার্টার রিপোর্ট পেশ করে প্রতীকজনের বাড়িতে যে পরিস্থিতি হয়েছিল। এরপরে পরবর্তী ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকে কিন্তু পরবর্তী কি স্ট্র্যাটেজিটা ঠিক করবে, কি পরবর্তী পদক্ষেপ হবে, এই গোটা বিষয় কিন্তু আলোচ্য বিষয় উঠে। বেশ, ধন্যবাদ অনু। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট রাজ্যের, দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, আর তার আগেই রাজ্যের তরফে ক্যাভিয়েট। গতকাল হাইকোর্টে ধাক্কা ইডির, তারপরই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত। তবে এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী, আর বিস্তারিত বলবে মৈত্রী। একেবারে দেখো অনিন্দিতা, রাজ্যের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করা হলো সর্বোচ্চ আদালতে এবং আজকে এই ক্যাভিয়েট ফাইল করা হয়েছে রাজ্যের তরফ থেকে। এই ক্যাভিয়েট দাখিল করার অর্থ হচ্ছে যখন শোনা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি তারা নিয়ে ফিরেছে সর্বোচ্চ আদালতে মুভ করার, সেখানে যাতে সর্বোচ্চ আদালতে তাদের বক্তব্য অর্থাৎ রাজ্যের বক্তব্য না শুনে কোনো রকমের কোনো নির্দেশিকা যাতে জারি করা না হয়, তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল করা। ফলে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা দাখিল করবে সর্বোচ্চ আদালতে, তখন রাজ্যের যে বক্তব্য, সেই রাজ্যের বক্তব্য না শুনে কিন্তু কোনো নির্দেশ পাশ করা যাবে না। এবং সেটাই কিন্তু রাজ্যের তরফ থেকে অ্যাডভান্স মুভ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা প্রস্তুতি নিচ্ছে মামলা করার, তখন যাতে কোনোভাবেই রাজ্যের বক্তব্য না শুনে কোনো নির্দেশ না দেয় সর্বোচ্চ আদালত, তার জন্যই এই ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত রাজ্যের। বেশ, ধন্যবাদ মৈত্রী। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। শুনানি হবে 14ই জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের, আর এ নিয়েই জোর চর্চা। বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা দেয়। দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, যায় পুলিশও। এই নিয়ে তোলপাড়, হাইকোর্টে মামলা, পাল্টা মামলা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি, পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল। শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে, কিন্তু এজলাসে ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে। ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে। 14 জানুয়ারি শুনানি। এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই। এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে। তার মধ্যে অন্যতম, ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক। কিন্তু এই নিয়ে শুনানি হবে 14 জানুয়ারি। অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা। পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল। 6 বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু, তাহলে অনেক আগেই তদন্ত, অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয়। ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য। যা যা হওয়ার তাই হয়েছে। নিউজ 18 বাংলা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীকের বাড়ির নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ। শেক্সপিয়ার সরণি থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ। আরও একবার জানিয়ে রাখি, প্রতীক জৈনের পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীকের বাড়ির নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ। শেক্সপিয়ার সরণি থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, ঠিক কোন কোন বিষয়গুলোয় ফোকাস করছে পুলিশ, কোন কোন বিষয়গুলো জানতে চান তারা পরিচারিকাদের থেকে? প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখবো যে প্রতীক জৈন আইপ্যাক কর্ণধার, তার বাড়িতে বৃহস্পতিবার যে ইডির অভিযান হয়েছিল, সেই অভিযানের পরিপ্রেক্ষিতে 2টি মামলা রুজু হয়েছে শেক্সপিয়ার সরণি থানাতে। সেক্ষেত্রে 2টি মামলার ক্ষেত্রে একটি পুলিশের শতপ্রণোদিত মামলা, অন্যটি তৃণমূল সুপ্রিমোর যে অভিযোগ এনেছিলেন যে তাদের দলীয় ফাইল বা নথি চুরি করার উদ্দেশ্য নিয়ে ইডি সেখানে অভিযান চালিয়েছে। সেই 2টি মামলার প্রেক্ষিতে ইডি আধিকারিকরা কখন পৌঁছেছিলেন প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকালে, এবং যাওয়ার পর তার সাথে প্রথম দেখা হয়েছিল, কাদের সাথে কথা হয়েছিল। সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে এটা দাবি করা হচ্ছে যে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর 6টা থেকে 6টা 5 মিনিট নাগাদ তারা সেখানে যখন তারা বাড়ির ভেতরে যান, প্রথমে দরজা খুলে দিয়েছেন এই বাড়ির পরিচারিকা। তো পরিচারিকার সঙ্গে ইডি আধিকারিকের প্রথম কথা হয়, এবং তাদের সাথে তাদের কি কথা হয়েছিল, কাকে ডাকতে বলা হয়েছিল, তারা ইডি আধিকারিকের নিজেদের কি পরিচয় দিয়েছিলেন, এবং প্রতীক জৈন এবং সেই সময় বাড়িতে কারা কারা ছিলেন, এই বিষয়গুলো যেমন পরিচারিকার কাছে জানতে চাওয়া হয়েছে বা তার সাথে কথা বলে পুলিশ জেনেছে। এবং একই সঙ্গে ওই বাড়ির সিকিউরিটি যারা যে নিরাপত্তা রক্ষী ছিলেন, সকালে যারা ডিউটিতে ছিলেন বা আগের দিন রাত থেকে যারা ওখানে ডিউটিতে ছিলেন কর্তব্যরত নিরাপত্তা রক্ষী, তাদের সঙ্গে কিন্তু পুলিশ ইতিমধ্যে কথা বলেছেন। এবং গতকালই প্রতীক জৈনের বাড়ির বা ওই আবাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ডিভিআর ইতিমধ্যেই সংগ্রহ করেছে। কারণ পুলিশ মনে করছে যে 6টা বেজে 5 থেকে 10-এর মধ্যে ইডি আধিকারিকরা প্রতীকের বাড়ির ভেতরে প্রবেশ করলেও তারা কিন্তু অনেকটা আরো আগে, অর্থাৎ কাক ভোরে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই তার বাড়ির এলাকাতে। সেই সংক্রান্ত বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন, এবং প্রতীকের বাড়ির যিনি পরিচারিকা তার স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, নিরাপত্তা রক্ষী তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এবং পুলিশ যে সুমোটো যে মামলাটি করেছে, অর্থাৎ পুলিশকে হ্যান্ডেল করা হয়েছে বা পুলিশকে হেনস্থা করা হয়েছে, পুলিশকে কাজে বাধা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শী হিসেবে নিরাপত্তা রক্ষীরা সেই সময় কিন্তু সেই টিমের শেষে বা সেই বাড়ির আবাসনের ভিতরে ছিলেন। সেক্ষেত্রে তাদেরও কিন্তু বয়স যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী দিনে এই মামলার ক্ষেত্রে। ধন্যবাদ অমিত।